আজকে আমরা ফাংশন অধ্যায়ের 3, 4, 5 যে টাইপ নিয়ে আলোচনা করব, এক এক ফাংশন, সার্বিক ফাংশন এবং বিপরীত ফাংশন নিয়ে। ঠিক আছে, আমরা গত ক্লাসে ফাংশনের 1 এবং 2 টাইপ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এবার চলে যাই আমরা সরাসরি টাইপ 3 তে। টাইপ 3 তে আমাদের দেখেন এই যে কনসেপ্ট যেগুলো আছে, এক এক ফাংশন, অর্থাৎ এক এক ফাংশনটা হচ্ছে একের একটা মানের জন্য যদি y এর একটাই মান পাওয়া যায়, ঠিক আছে, একটাই মান পাওয়া যায়, মানে ভিন্ন ভিন্ন মানের জন্য যদি ভিন্ন ভিন্ন পাওয়া যায়। যেমন আমরা ফাংশনের মধ্যে যে জিনিসটা জানতাম, ধরেন এখানে একটা ফাংশন যদি আমরা দেখি f of x is equal to ধরেন 5x plus 2। এখন আমি যদি x এর মান এই যে এটা কিন্তু রেঞ্জ, এখানে যদি 0 বসাই, এই 0টা হচ্ছে ডোমেইন, 0টা বসাচ্ছি f of 0 মানে রেঞ্জ। এখন 0 বসাইলে এটা পাচ্ছে কত 2, তার মানে এই 0 এর জন্য 2 পাচ্ছে। আবার যদি আমি f of 1 বসাই তাইলে 1 আর 5 7 হয়ে যাচ্ছে, ঠিক না, 7 হয়ে যাচ্ছে। তার মানে f of 1, তার মানে এই পুরোটা হচ্ছে রেঞ্জ, এই পুরোটা হচ্ছে রেঞ্জ, বাট এটা কিন্তু মানে এই 0টা কিন্তু ডোমেইন, মানে f of 0 মান কত 2, মানে রেঞ্জের মান কত 2, রেঞ্জের মান কত 7, বাট এই 1টা কি তার ডোমেইন, এই 0টা কি তার ডোমেইন। তাহলে 0 এর জন্য 2 পাচ্ছি, 1 এর জন্য 7 পাচ্ছি। তাহলে প্রতিটা ভিন্ন ভিন্ন মানের জন্য এই ধরনের ফাংশনে কি ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে না? তাহলে প্রতিটা ভিন্ন ভিন্ন মানের জন্য যদি ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, তখন সেটা কি হবে, এক এক ফাংশন হবে। কিন্তু এমন হইল যে একটা ফাংশন, ঠিক আছে, আমরা তো জানি যে একটা ফাংশন যদি হয় তাইলে যদি ভিন্ন ভিন্ন মান না পাওয়া যায়, ঠিক আছে, যদি ভিন্ন ভিন্ন মান না পাওয়া যায় তখন সেটা কি হয় না, যেমন একটা মানের জন্য একটাই পাওয়া যায়, তাহলে এটা কি, যেমন একটা আমরা এখানে গতকালকে যে উদাহরণটা দিয়েছিলাম, একটা আম একটা গাছ, একটা আম একটা গাছ, ঠিক আছে, অর্থাৎ একটা, এটা কি এক এক ফাংশন। ঠিক আছে, একটার মধ্যে যদি একাধিক হয়ে যেত, এমন হইতে পারতো যে এখানে কিন্তু এটা ফাংশন হয়, যেমন আমরা এটা জানতাম যে এটা ফাংশন হয়, যেমনটা ছিল এখানে এ, এখানে যদি বি প্রাইম থাকে, তাহলে এর যদি এটা আর এটা থাকে, তার মানে এটার অধীনে এইটার একটা ভিন্ন মান আছে, এটার একটা মান, জাস্ট এটা কিন্তু ফাংশন, এটা কিন্তু একটা ফাংশন, কিন্তু এটা শুধু ফাংশন বাট এক এক না। এটার ক্ষেত্রে শুধু ফাংশনের সংজ্ঞাটা মানে, বাট এক একের সংজ্ঞাটা এটা মানে না। ঠিক আছে, এটা শুধু ফাংশনের সংজ্ঞাটা মানে, তবে এটা এক একের সংজ্ঞার ক্ষেত্রে মানে না, কারণ একটা মানের একটা মান নাই। এখানে এরকম ফাংশন যদি আমরা দেখি, ধরুন f of x is equal to x square, মানে x এর মান যদি আমি এখানে 2 বসাই তাহলে এটা কত হয়, 4 হয়ে যায়। তার মানে ডোমেইনটা হচ্ছে 2 আর রেঞ্জটা হচ্ছে 4, মানে f of 2 টা হচ্ছে রেঞ্জ। আমি যদি f of -2 বসাই তাইলে এটা কত হয়ে যাবে, 4 হয়ে যাবে না, -2 বসাইলেও 4 হয়ে যায়। তার মানে এটার আবার দেখা গেছে এই ডোমেইনটা কত, -2, মানে ভিন্ন ডোমেইনের জন্য যদি সেম মান পাওয়া যায়, তার মানে এটা জিনিসটা এরকম হয়ে গেছে না, যে আমি এখানে -2 ডোমেইন দিলাম, এখানে 2 ডোমেইন দিলাম, আর পাইলাম কত 4, তাইলে একটা মানের জন্য কি একটা পাইলাম, সেম মান পাইছি। কিন্তু এটা কিন্তু ফাংশনের সংজ্ঞায় কিন্তু ফাংশন, এটা কিন্তু ফাংশনের সংজ্ঞায় কিন্তু এটা ফাংশন হিসাবে মানে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু এক হিসাবে ফাংশন, কিন্তু এটা এক এক না, মানে একটা মানের জন্য একটা মান পাওয়া গেছে, অর্থাৎ এটা ফাংশন বাট কি না। যদি ফাংশন হইতো না, কখন ফাংশন হয় না, এটা এরকম যদি হইতো -2 আর এখানে ছিল 2, ঠিক আছে, এখানে দিল দেখা গেছে এখানে 4 আর 2, এইটার জন্য যদি দুইটা মান পাওয়া যেত, এটা কিন্তু ফাংশন না। দেখেন, এটা কিন্তু ফাংশন নয়, বাট এটা কিন্তু ফাংশন, তবে এক এক নয়, ঠিক আছে, ফাংশন তবে এক এক নয়, ঠিক আছে, এটা কিন্তু ফাংশন, এটা ফাংশনে নয়, এক এক হবে কখন, ফাংশন হওয়ার পরে না এক এক হবে। এইটা কিন্তু একটা মানের জন্য একটা, বাট ফাংশন, এটা কিন্তু ফাংশন এবং এক এক, ঠিক আছে, এবং এক এক। তার মানে আমরা কি বুঝলাম, যে একটা ফাংশন হইতে গেলে, এখানে দেখেন আমরা এগুলো আলোচনা করেছি, যেমন f of x is equal to f of x plus 2, ঠিক আছে, f of 0 is equal to 2, f of 1 is equal to 7। তার মানে এই যে 1 গুলো বসাইছি, এগুলো ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন পাওয়া গেছে, ঠিক আছে। তখন এটা আরেকটা গাণিতিক শর্ত আছে, এই গাণিতিক শর্তটা যদি আমরা দেখি, যে এই গাণিতিক শর্ত আছে f of a is equal to f of b হলে a is equal to b হইলেই এটা আমরা একটা ফাংশন হিসাবে নিব। যদি কোনো ফাংশন অথবা f of a not is equal to f of b, তাহলে a not is equal to যদি b হয়, তখন সেটা এক এক ফাংশনের শর্ত মানে, তখন সেটা এক এক ফাংশনের শর্ত মানে। আমরা একটু দেখি এবার, আমরা আসলে এই জিনিসটা সবচেয়ে মজার হবে তখনই আমরা যদি এক এক না শিক্ষা, মানে কোন ফাংশনগুলো এক এক, সেটা চাইতে আমরা যদি বুঝি যে কোন ফাংশনগুলো এক এক নয়, সেটা যদি আমরা ভালো করে বুঝতে পারি কোন ফাংশনগুলো এক এক নয়। 3 ধরনের ফাংশন সাধারণত এক এক হয় না। নাম্বার 1, যে নাম্বার 1 এ কারা, যারা আমরা যদি একটু দেখি 3 ধরনের ফাংশন এক এক হয় না।
দেখেন এক্স এর একটি মানের জন্য যদি ওয়াই এর একটি মান পাওয়া সম্ভব হলে তা এক এক হবে না। এক্স এর একাধিক মানের জন্য, মূলত এক্স এর একাধিক মানের জন্য যদি এক্স এর একাধিক মানের জন্য যদি ওয়াই এর একটি মাত্র মান পাওয়া যায় তখন সেটা এক এক হয় না। তাইলে তিনটা শর্ত আছে যেটা এক এক হয় না। আমরা যদি দেখি ওয়াই ইকুয়াল টু ধরলাম এখানে এক্স স্কয়ার প্লাস এর 2, ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 2, এটা কি হবে না? এক এক হবে না। কারণ এক্স এর পাওয়ার যদি প্রথমত সাধারণত এই তিন ধরনের ফাংশন এক এক হয় না। ওয়াই মানে এই ধরনের ফাংশন এক্স এর উপর যদি পাওয়ার জোর হয়, কারণ কি আমি যদি +2 ধরি, এই যে y এর মান যদি এটা যদি ফাংশন y এর মান যদি +2 ধরি, ধরো x এর মান আমি যদি +2 ধরি, x +2 ধরলাম, 2 ধরলে এটা হয়ে যায় কত, y এর মান কত আসে, x +2 ধরলে y এর মানটা হয়ে যায় 4 আর 6 হয়ে যায়। বাট x এর মান যদি আমি -2 ধরি তাইলে বা -2 ধরি তাইলে এটা কত হয়ে যায়, y এর মানটা 6 হয়ে যায়। তাইলে কি x এর ভিন্ন মানের জন্য একাধিক মানের জন্য y এর মান সেম হয়ে গেছে না, সেম হয়ে গেছে, তখন সেটা এক এক হয় না, তখন সেটা এক এক হবে না। তার মানে আমরা বুঝলাম কি যে y = x² প্লাস মানে x এর ঘাত যদি জোড় হয় 4 হোক 2 হোক বা এরকম একটা সমীকরণ আমাকে দিল x⁴ + 2, সেটাও কি হবে না, এক এক হবে না, সেটাও কি হবে না, এক এক হবে না। কখন কোনো ফাংশন এক এক হবে না, যদি জোড় পাওয়ার থাকে। কখন কোনো ফাংশন এক এক হবে না, যদি মডুলাস থাকে। যেমন আমি যদি এখানে x+3 ফাংশনটা লিখি, যদি এটার আমি x এর মান যদি x আমি কত বসাই, x যদি আমি 1 বসাই তাহলে 4 আসে না। x 1 হলে ধরলাম আমি 1 এ বসাইলাম, তাইলে y এর মান কত আসে, 4 আসে, বা f of x হিসেবে এটাও বলতে পারি। তাহলে x 1 বসাই আমি পাইছি কত, 4। এখন আমি x এর মান যদি আবার এটাও বসাই যে 7 বসে, 7 বসাইলে -7 বসে, -7 বসাইলে -7 হলে x এর মান -7 হলে y এর মান কত হয়ে যায়, -7 + 3 -4, মডুলাস অফ -4 মানে আবার 4 আসবে না। তাহলে x এর ভিন্ন মানের জন্য 1 এর জন্য আর -7 এর জন্য এটার y এর মান কত হয়ে গেছে, 4 হয়ে গেছে। তাহলে ভিন্ন মানের জন্য সেম মান পাওয়া গেছে, ভিন্ন মানের জন্য সেম মান পাওয়া গেছে, তাইলে এটাও কি হবে না, এক এক হবে না। এটা একটা ফাংশন গেল, যে যদি কখনো ফাংশন y x এর পাওয়ার জোড় হয় সেটা এক এক হয় না, মডুলাস থাকলে সেটা এক এক হয় না, ত্রিকোণমিতিক ফাংশন থাকলে সেটা এক এক হয় না। সেটা আমি সুন্দর করে এখানে উদাহরণ দিয়ে দিয়েছি। ধরুন এখানে ত্রিকোণমিতিক একটা ফাংশন আছে, সেটা কত, y = sin x + 2, আমি যদি x এর মান 0 ধরি তাহলে y এর মান 2 হয়, x এর মান 180 ধরলেও y এর মান 2 হয়, কারণ 0 হলে sin 0 মান 0 হয়ে যায়, 180 হলে এটা 0 হয়ে যায়। তাহলে ভিন্ন মানের জন্য 0 এর জন্য অথবা 180 এর জন্য এটা 2 পাওয়া গেছে, ঠিক আছে, 2 পাওয়া গেছে। তাহলে আমরা যেটা বুঝলাম যে এই পাওয়ারটা যখন জোর দেখবো তখন সেটা এক এক হবে না, তারপরে মডুলার যখন থাকবে তখন সেটা এক এক হবে না, তারপরে সাইনের ফাংশন বা ত্রিকোণমিতিক ফাংশন যদি আমরা দেখি বিশেষ করে, তখন সেগুলো কি হবে না, এক এক হবে না। তাহলে কোনগুলো এক এক হবে না সেটা আমরা মাথায় ঢুকে গেলে এক এক বাকি ফাংশনগুলো এক এক হবে। মানে প্রথমত ফাংশন হতে হবে, ফাংশনটা তো আমরা আগের ক্লাসেই শিখে আসছি। ফাংশন হইলে তারপরে কিছু ফাংশন এক এক হইব, আবার কিছু হবে না, তারা এক এক ফাংশন হবে না। আমরা চলে যাই কনসেপ্ট 2 এর একটু একটা ম্যাথমেটিক্যাল টার্ম করার জন্য। আর কনসেপ্ট 3 তে ছিলাম, অর্থাৎ আমাদের এখানে একটা গণিত দেওয়া আছে, f of x = যদি x - 1 ফাংশনটি এক এক কিনা। দেখেন আমি যদি একটু বুঝি, ধরেন f of x একটা ফাংশন দিল যেটা x - 1 ডিভাইডেড বাই ধরেন 3x - 2, এই ফাংশনটা এক এক কিনা জানতে চাইছি। এখন আমরা সবসময় কি করতাম, আমরা ধরলাম x এর দুইটা মান, ধরলাম একটা x1 একটা x2, দুইটা মান বিলংস টু, মানে এই মানগুলো ভিতরে মানগুলো কি ডোমেইন বলি না আমরা, x এর মান 2 বসাইছি মানে 2 ডোমেইন, বাট f of x কিন্তু রেঞ্জ, পুরোটা কিন্তু রেঞ্জ, ওই x এর মানটা কিন্তু ডোমেইন। তাহলে আমি ধরলাম তার দুইটা মান, একটা x1 একটা কত x2, মানে ডোমেইন, তারা কি বিলংস টু ডোমেইন। তবে শর্ত যে দুইটা মানই ভিন্ন ভিন্ন, মানে দুইটা মানে কি ভিন্ন ভিন্ন। এবং আমরা আরেকটা জিনিস ধরলাম যে f of x1 = f of x2, ঠিক আছে, f of x1 = f of x2। এখন একটু চিন্তা করে দেখেন তো, আমি x এর মান ধরছি এটা x1 এটা x2, ঠিক আছে। এখন এই যেটা আউটপুট পাইছি x1 ধরে যেটা পাইছি এটা f of x1 না, আবার x2 ধরে যেটা পাইছি সেটা তো f of x2 না, মানে রেঞ্জটা f of x2, যেহেতু দুটো সমান আমি একটাই লিখলাম, তাহলে f of x1 এর মান f of x1 এর মান x2 এর ক্ষেত্রে এটা x2। তাহলে ভিন্ন ডোমেইনের জন্য সেই মান পাওয়া গেছে, এটা কি এক এক, তার মানে এটা এক এক কিন্তু নয়, এটা কিন্তু এক এক নয়। তার মানে এই যে শর্তগুলো, এতক্ষণ যে শর্তগুলো আমি লিখছি, এই যে শর্তগুলো, তার মানে এটা এক এক নয় এর শর্ত। যদি আমরা কখনো এই শর্তগুলোকে ভুল প্রমাণ করতে পারি, আমি ধরছি দুইটা ভিন্ন মান, কিন্তু আমি যদি ক্যালকুলেশন করতে করতে যদি দুইটা সেম মান পাইয়া যাই, তার মানে এটা ভুল প্রমাণ হয়েছে।
তার মানে এটা ভুল প্রমাণ হয়েছে। আর ভুল প্রমাণ হওয়া মানে এক এক ফাংশন, যেহেতু আমি শর্তগুলোকে এক এক নয় এর শর্ত ধরে নিয়েছি, তার মানে এখন আমি এই যে এফ অফ x1 এর মান কত, ওই জায়গায় এফ অফ x1 মানে একটা জায়গায় যদি x1 বসাই দিই x1 -1, তারপরে 3x1 - 2 ইকুয়াল টু x2 - 1 ডিভাইডেড বাই 3x2 - 2। এখান থেকে যদি আমি আর গুণন করি x1 মাইনাস ইনটু কত 3x2 - 2 ইকুয়াল টু এটা লেখা যায় x2 - 1 ইনটু 3x1 - 2। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো যে x1 = x2। তার মানে আমাদের ইনফরমেশন যেটা আমরা ধরছিলাম সেটা ভুল প্রমাণিত হয়েছে। তার মানে সুতরাং আমরা এই ফাংশনটাকে এক এক ধরতে পারি, এখানে ফুললি ব্যাখ্যা, ঠিক আছে। আমরা সাধারণত f of x1 এই পুরোটা দ্বারা, f of x2 এই পুরোটা দ্বারা আমরা রেঞ্জ কি বুঝি, বাট x1 টা কিন্তু ডোমেন, x টা কিন্তু এই y টা কিন্তু ডোমেন, আরে রেঞ্জ, ঠিক আছে। তার মানে এখানে এই যে অঙ্কটা আমরা এখানে করে দিচ্ছি, এটাকে এবার আসেন আমরা গ্রাফ থেকে আমরা কিভাবে বুঝবো এক এক ফাংশন। গ্রাফ থেকে ধরেন আমরা একটা ফাংশন নিলাম, হ্যাঁ আমরা তো জানি যে এটা একটা ফাংশন কিনা। ফাংশনের জন্য ধরেন এটা একটা y = x, মানে মূলবিন্দুগামী একটা রেখা, x অক্ষ y অক্ষ। তাহলে আমরা x অক্ষের y অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকার পরে এটা যদি একটা বিন্দুতে ছেদ করে, সেটা প্রথমে তো ফাংশন কিনা আগে যাচাই করলাম। এন্ড ফাংশন হওয়ার পরে আপনি x অক্ষের সমান্তরাল একটা রেখা হবে, যদি সেটা একটা বিন্দুতে ছেদ করে তাইলে সেটা আবার এক এক হয়ে যাবে ওই ফাংশনটা। তার মানে y = x ফাংশন, y = x ফাংশনটা একটা কি ফাংশন, প্রথমে তো ফাংশন তারপর আবার এটা এক এক ফাংশন, ঠিক আছে। কিন্তু যদি আমি এরকম আঁকি, ধরেন এরকম একটা আঁকলাম, ঠিক আছে, ধরেন এটার ক্ষেত্রে আমি y অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকলে একটা বিন্দুতে ছেদ করছি, তাইলে সেটা ফাংশন হইলো। কিন্তু যদি আমি এইখানে x অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকি, তাইলে এটা দুইটা বিন্দুতে ছেদ করে ফেললো না, তাইলে সেটা এক এক নয়, ঠিক আছে। সেটা কি হইলো না, এক এক নয়। আর এটার ক্ষেত্রে এটা কিন্তু এক এক হয়ে গেছে। অর্থাৎ প্রথমত x অক্ষের y অক্ষের সমান্তরাল একটা রেখাইকা ফাংশন কিনে যাচাই করে x অক্ষের সমান্তরাল করলে যদি দুইটা বিন্দুতে ছেদ করে সেটা এক এক হবে না, একটা বিন্দুতে ছেদ করলে সেটা এক এক হবে। সেটা এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে যে কোন একটা ফাংশন গ্রাফে কিভাবে বুঝবো সেটা এক এক, অঙ্ক করে কিভাবে গাণিতিকভাবে বুঝবে এক একের ক্ষেত্রে যে গাণিতিক যে সংজ্ঞাটা ছিল যে f of a = f of b, তখন এটাকে ক্যালকুলেশন করে যদি আমি a = b পাই, তাইলে সেটা এক এক হবে। যেটা আমরা করছিলাম যে f of x1 = এটার জায়গায় আমি এই ডোমেনের জায়গায় এর জায়গায় আমি f of x1 ধরছিলাম, f of x2 ধরছিলাম। সেক্ষেত্রে আমি কত পাইছিলাম, x1 = x2 পাইছিলাম, ঠিক আছে। সেক্ষেত্রে কত পাইছিলাম, x1 = x2 পাইছিলাম। তাহলে এইগুলো যদি মানে গাণিতিক ভাবে, তাইলে সেটা কি এক এক ফাংশন হবে, ঠিক আছে। এক এক ফাংশনের ক্ষেত্রে আমরা যে এমসিকিউ গুলো আলোচনা করব এখন। এমসিকিউ নাম্বার 1, এক এক ফাংশনের ক্ষেত্রে এক নাম্বার, এক এক ফাংশনের শর্ত কোনটা দেখেন, f of a = f of b বা f of x1 = f of x2 = a = b হইলেই এটা এক এক, বা সবগুলো নেগেটিভ হতে হবে, নট ইকুয়াল হইতে হবে। এটা নট ইকুয়াল বাট এটা নট ইকুয়াল না, এই কারণে এটা ভুল, ঠিক আছে। তো এখানে আবার একটা নট ইকুয়াল দিছে, ঠিক আছে। তার মানে এটাও ভুল, বাট একটা মানে দুইটাই নট ইকুয়াল হইতে হবে বা সবগুলো সমান হইতে হবে। নিচের কোনটি এক এক ফাংশন একটু খেয়াল করেন। মডুলাস থাকলে সেটা এক এক হয় না, আমরা সেটা জানি। পাওয়ার জোড় থাকলে এক এক হয় না, সেটাও আমরা জানি। পাওয়ার জোড় থাকলে এক এক হয় না, সেটাও আমরা জানি। ত্রিকোণমিতিক ফাংশন, মডুলাস ফাংশন এবং জোড় পাওয়ার যদি থাকে, x এর উপরে পাওয়ার জোড় থাকলে সেটা কি হয় না, এক এক ফাংশন হয় না। আমরা চলে যাই 3 নম্বরে, এক এক নয় কারণ কি। আর এক এক নয় কি, এখানে x এর মান যদি আমি -3 বসাই 9 হয়, +3 বসাইলেও 9 হবে। f of 2 বসাইলেও যা আসবে, মানে ভিন্ন ডোমেনের জন্য 2 আর -2 ডোমেন, ভিন্ন ডোমেনের জন্য সেই মান পাওয়া যাবে। এটা এই কারণেই তো এটা এক এক না। কারণটা কি, কারণটা হচ্ছে এটা ভিন্ন ডোমেনের জন্য একই রেঞ্জ পাওয়া যায়। তার মানে সেটা এই কারণে কি না, এক এক না। আমরা 4 নম্বরে চলে যাই। যদি f of a = f of b হয়, a = b পাওয়া যায়, তবে এটা কি হবে, অবশ্যই f ফাংশনটা কি হবে, এক এক হবে। মূল শর্তটাই ছিল f of a = f of b, তাইলে এটা অবশ্যই মানে এটা মানবে দুইটা। তাহলে এটা হইলে এক এক হইলে এই শর্তটা মানে, আবার এই শর্তটা মানলে এক এক হবে উল্টা। 5 নাম্বার, কোনটি এক এক ফাংশন। প্রথমত দেখবো ফাংশন কিনা, দাগলেই দেখবো যে দুইটা বিন্দুতে ছেদ করছে y অক্ষের সমান্তরাল রেখা, তার মানে এটা ফাংশনে না, এটা ফাংশন, এটাও ফাংশন, এটাও ফাংশন। কিন্তু x অক্ষের সমান্তরাল করলে একটা বিন্দুতে ছেদ করে, তার মানে এটা আবার এক এক হয়ে গেছে। এটাতে যদি করি তাহলে এই x অক্ষের সমান্তরাল রেখা এটাতে দুইটাতে ছেদ করছে, এটা ফাংশন তবে এক এক নয়, এটাও ফাংশন তবে একক নয়, দুইটা বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। তার মানে আমরা এরকম ভাবে আমরা বুঝতে পারবো যে গ্রাফ থেকেও কোন ফাংশনটা এক এক, কোন ফাংশনটা এক এক নয়, ঠিক আছে। এবার আমরা চলে যাই টাইপ 4 এ, মানে সার্বিক ফাংশন। সার্বিক ফাংশন হচ্ছে f যদি a টেন্ডস টু b কে সার্বিক ফাংশন বলা হবে। কোন একটা ফাংশন, ধরেন কোন একটা ফাংশন a f, মানে যদি f আকারে f দিয়ে একটা ফাংশন আমরা প্রকাশ করি, a টেন্ডস টু বা a থেকে b এর মধ্যে যদি একটা সেটকে আমরা
সার্বিক ফাংশন বলবো যদি যদি এফ অফ এ মানে কি, এই এফ অফ এ মানে কি তার রেঞ্জ না, এই রেঞ্জটা আমরা জানি এটা কি, এটা ছিল তার ডোমেইন মানে ডোমেইন, আর এটা ছিল তার কি কোডোমেন, মনে আছে এটা ছিল কোডোমেন। এই এফ অফ এটা মানে তার রেঞ্জটা এই যদি বি এর মানের সমান হয়, তাহলে এফ অফ এ ইকুয়াল বি এর সমান হইলেই, অর্থাৎ কোন একটা যদি ফাংশন যদি এফ অফ এ ইকুয়াল টু বি এর সমান হয়ে যায়, তার মানে এটা হচ্ছে কোডোমেন। কোডোমেন যদি তার রেঞ্জের সমান হয়, রেঞ্জ অফ এফ এর সমান হয়, তাইলে এটা কি হয়ে যাবে, সার্বিক হয়ে যাবে। তাইলে এটা কি হয়ে যাবে, সার্বিক হয়ে যাবে। তাহলে কোন একটা ফাংশন সার্বিক হওয়ার যে শর্তটা, কোন একটা ফাংশন সার্বিক হওয়ার শর্তটা কি ছিল, শর্তটা ছিল এরকম যে যদি কোডোমেনটা তার রেঞ্জের সমান হয়, তাইলে এটা কি হয়ে যাবে, সার্বিক হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটু দেখি, এই যে দেখেন সার্বিক ফাংশন বলা হবে যদি রেঞ্জ কোডোমেনের সমান হয়, এটা কিন্তু কোডোমেন, বিটা কিন্তু কোডোমেন, এটা কিন্তু রেঞ্জ। আর এখানে এফ অফ এ, এই এফ অফ এ মানে হচ্ছে তার রেঞ্জ কে বোঝায়। তাহলে আমরা রেঞ্জ এবং কোডোমেন সমান হয়, অর্থাৎ শর্তটা কি, রেঞ্জ আর কোডোমেন যদি কি হয়, রেঞ্জ আর কোডোমেন যদি সমান হয়, তাইলে ফাংশনটা সার্বিক হয়ে যাবে। এখন দেখেন এই যে ফাংশনটা সার্বিক কিনা সেটা আমরা যাচাই করে দেখি। তারা আমাদেরকে যে অঙ্কটা দিয়েছে, আমি অঙ্কটাকে একটু উঠাই। ঠিক আছে, তারা বলছে কি যে এফ যেন আর থেকে আর এর মধ্যে, তাইলে এটা হচ্ছে তার ডোমেইন, এই এটা, আর এটা হচ্ছে তার এই কোডোমেন, এটা হচ্ছে তার কি কোডোমেন, এই ফাংশনের কোডোমেন হচ্ছে এটা। তো এখন আমাকে বলছে ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে f of x = 3x - 4। তাহলে f কি সার্বিক কিনা, f সার্বিক কিনা সেটা জানতে চাইছে। এখন আমি দেখি, আমাকে তো এটা তারা দিয়েই দিল, সেক্ষেত্রে আমি কোডোমেন তো জানি যে রিয়েল নাম্বার। এখন যদি আমি প্রমাণ করতে পারি তার রেঞ্জটাও রিয়েল নাম্বার, তাহলে রেঞ্জ কিভাবে বার করে, তাহলে f of x = আমরা তো এর আগেই বের করে আসছি, তাকে কি করতাম, f of x এর মান y ছিল, আর এটা আমরা বসে 3x - 4, এখান থেকে x এর মান বের করতাম, 3x = y + 4 হয়ে যাবে। তাহলে x আমরা লিখতে পারি y + 4 ডিভাইডেড বাই কত 3। তাহলে এখানে x এর যে কোনো মানের জন্য এই y এর যে কোনো মানের জন্য x এর সংজ্ঞায়িত হয়, y যে কোনো মানের জন্য এক সংজ্ঞায়িত হয়। তার মানে এই ফাংশনটার ডোমেইন, এটা যেহেতু আমি তার বিপরীত ফাংশন বের করছি, তার মানে তার ডোমেইনটা মূল ফাংশনের রেঞ্জ, তার মানে ওই f of x ফাংশনের রেঞ্জটা f = যে কোনো y এর মানের জন্য যদি এক সংজ্ঞায়িত, তাহলে রেঞ্জ f = কত হবে, রিয়েল নাম্বার হবে। তাহলে রেঞ্জটা কার সমান হচ্ছে, রেঞ্জ fটা কার সমান হচ্ছে, রিয়েল নাম্বার হচ্ছে। কার সমান, এইটা কার সমান ছিল, এই রিয়েল নাম্বারটা কোডোমেনের সমান ছিল, কোডোমেন অফ f এর সমান ছিল, কোডোমেন মূল ফাংশনের কোডোমেনের সমান ছিল। তাইলে এটা অবশ্যই এই ফাংশনটা কি, তাইলে এইভাবে আমরা একটা ম্যাথ করতে পারবো যে এই যে এখানে করে দেওয়া আছে, দুইটা পদ্ধতি আছে, এটা আপনারা দেখতে পারেন। যে পদ্ধতিটা সহজ, যে x এর মান বের করলাম, পরে x এর মানটা আরো এখানে বসাই দিলাম, ওই x এর জায়গায় এটা বসাই দিয়ে এটা ক্যালকুলেশন করে যদি f of a = b পাই, ঠিক আছে, বা y পাওয়া যায়, f of a = মানে y পাইলে সেটা সার্বিক হয়ে যায়, এইভাবে করা যায়। আর এইভাবে আমরা কি করছি, x এর মান দেখছি, y এর সকল বাস্তব মানের জন্য এক সংজ্ঞায়িত হয়, তার মানে রেঞ্জ, এই ফাংশনটার f of ফাংশনটার রেঞ্জ হবে কত, রিয়েল নাম্বার। আর আমরা এখানে দেখছি এই যে ফাংশনটা দিছিল সেটার ডোমেইন কত ছিল, সেটা ডোমেইন ছিল আর রেঞ্জ ছিল, আর ফলে আমরা রেঞ্জ কোডোমেনের সমান হইছে বিদায় আমরা বলতে পারি এটা একটা সার্বিক ফাংশন। ঠিক আছে, তাহলে সার্বিক হওয়ার শর্ত রেঞ্জ কোডোমেনের সমান হবে, f of a = b হবে। ঠিক আছে, এই জিনিসগুলো শর্তগুলো জানলে এমসিকিউ আমাদের আটকাইতে পারবে না। ঠিক আছে, তার মানে দেখেন এখানে কি বলছে, প্রথম যে এমসিকিউটা, f যেন a থেকে b এর মধ্যে f of a = b হলে ফাংশনটি অবশ্যই সার্বিক হবে, রেঞ্জ কোডোমেনের সমান বোঝাইছি এটা দ্বারা, তার মানে সার্বিক হবে। ঠিক আছে, সার্বিক ফাংশনের প্রধান শর্ত হচ্ছে কি, রেঞ্জ = কোডোমেন। ঠিক আছে, রেঞ্জ = কি, কোডোমেন, 2 নাম্বারটা। 3 নাম্বার, f যেন a → b যদি সার্বিক হয়, সার্বিক হলে কি হবে, সার্বিক হলে রেঞ্জ কোডোমেনের সমান হবে। রেঞ্জ তার f of a বোঝায়, শুধু a মানে তার ডোমেইন, বাট f of a মানে তার রেঞ্জ = b, b মানে কোডোমেন, তাহলে রেঞ্জটা কোডোমেনের সমান। ঠিক আছে, আমরা 4 নম্বরে যদি চলে যাই, f যেন r → r এবং f of x = x প্লাস হলে ফাংশনটি, তার মানে কি, এটা আমরা যদি দেখি এটা ডোমেইন রিয়েল নাম্বার সবার, মানে এটা যে কোনো মান সংজ্ঞায়িত হয়। আমি মাইনাস যদি 10 বসাই -5, তাহলে নেগেটিভ মানও পাওয়া যায়। তাহলে রেঞ্জও আমরা কি হইতে পারে, আর রিয়েল নাম্বার সকল, এটা এই ধরনের ফাংশন আমরা জানি x + b এই ধরনের ফাংশনের ডোমেইনও এটা এই ফাংশনের ডোমেইনও কত হবে, রিয়েল নাম্বার হবে, এই ফাংশনের রেঞ্জও রিয়েল নাম্বার হবে। তো ফলে এখানে তার কোডোমেনটা আমরা যে রেঞ্জটা পাইছি এটা কি রিয়েল নাম্বার, রেঞ্জটা পাইছি এটা কি রিয়েল নাম্বার, তাহলে কোডোমেনের সমান হইছে না। তার মানে এই ধরনের ফাংশন কি অবশ্যই সার্বিক ফাংশন হয়, এই ধরনের ফাংশন অবশ্যই সমান সমান আমরা এখানে কোডোমেন লিখে দিতে পারি, সমান কোডোমেন অফ এটা। ঠিক আছে, ফলে এটা অবশ্যই একটা সার্বিক ফাংশন। ঠিক আছে, তাহলে আমরা আসলে সার্বিক ফাংশন চিনছি। এবার আমরা চলে যাই বিপরীত ফাংশনের মধ্যে। আমাদের পরবর্তী কনসেপ্ট হচ্ছে 5, যেটা বিপরীত ফাংশন নিয়ে আলোচনা হবে। বিপরীত ফাংশনের ক্ষেত্রে আমরা যদি একটু শর্তটাকে একটু অ্যানালাইজ করি, শর্তটা কি, ধরলাম এই f = এই a → b যদি a
সাচ দ্যাট বা এ থেকে বি এর মধ্যে এরকম একটা ফাংশন হয়, তার বিপরীত ফাংশনটা হবে বি থেকে এ, এটা ঠিক আছে, এটা হবে তার বিপরীত ফাংশন। এবং বিপরীত ফাংশন তখনই থাকবে যদি কোনো ফাংশন সার্বিক হয়, ঠিক আছে। অর্থাৎ প্রথমত সার্বিক হতে হবে, সার্বিক হলে ঠিক আছে, সার্বিক হবে এবং যদি সেটা এক এক হয়, তার মানে প্রথমে সেটা এক এক হবে, তারপরে সেটা সার্বিক হবে, তারপরে দুইটা শর্ত যদি সে মানে তাইলে সে ইনভার্স ফাংশন হবে, মানে বিপরীত হবে, ঠিক আছে। কোনো একটা ফাংশন যদি আমরা যদি দেখি সেটা এক এক হইছে এবং সেটা সার্বিক হইছে, তাইলে সেটা অবশ্যই বিপরীত হবে। শর্ত ফাংশনটি এক এক হতে হবে, ফাংশনটি এক এক হতে হবে এবং সার্বিক হতে হবে। যদি এক এক হয় এবং সার্বিক হয়, এক এক হয় এবং সার্বিক হয়, তাইলে অবশ্যই ফাংশনটা কি হবে, বিপরীত হবে। এই শর্তটা জানলে, এখানে দুটো সংজ্ঞা আছে, যদি কখনো আমাদের সংজ্ঞা প্রশ্ন করে তখন এটা মুখস্থ করা লাগে। তবে আমরা যদি এভাবে বলি, যদি কোনো ফাংশন এক এক এবং একই সাথে সার্বিক হয়, সেই ফাংশনকে আমরা বিপরীত ফাংশন বলি, এভাবে আমরা সংজ্ঞাটা বলে দিতে পারি। তাহলে ওই বইয়ের যে সংজ্ঞাগুলো এগুলো আমাদের লাগবে না। বেসিক্যালি যে জিনিসগুলো আমাদের জানা দরকার, একটা ফাংশন কখন বিপরীত ফাংশন হয়। ধরেন একটা ফাংশন বিপরীত ফাংশনের ক্ষেত্রে কিভাবে বিপরীত ফাংশন নির্ণয় করব, এখানে একটা বিপরীত ফাংশন দেওয়া আছে। ধরেন আমাদেরকে f of x = একটা ফাংশন দিল x + 3 ডিভাইডেড বাই ধরেন 3x - 2, এই ফাংশনটার বিপরীত ফাংশন আমরা বের করব। তাহলে এটা y লেখা যায় না, মানে f of x এর মান না y, তাহলে x + 3 ডিভাইডেড বাই কত, 3x - 2। আমরা যদি আর গুণন করি এটা হয় 3xy - 2y = x + 3। তার মানে এখানে আমরা একটা এই x এর মান আমরা বের করব। তাহলে x এই জায়গায় আছে আর x এই জায়গায় আছে, দুইটাকে এক পাশে নিয়ে আসলে x যদি কমন নিই এখানে 3y থাকবে, x কমন নিলে এখানে -y থাকবে, -1 থাকবে, আর এখানে আছে 3 আর এটা ওইদিকে চলে গেলে প্লাস এর 2y। তাইলে আমি x = কত পাইছি, 3 + 2y ডিভাইডেড বাই 3y - 1, এটা x এর মান। কিন্তু আমরা জানি এটা কিন্তু y এর সকল মানের জন্য সংজ্ঞায়িত না। ডোমেনের জন্য যদি আমি এখান থেকে যাইতাম, এটা রেঞ্জের জন্য, তখন 1/3 ছাড়া, মানে রিয়েল নাম্বারের সবাই আছে কে ছাড়া, 1/3 ছাড়া, এটা হবে রেঞ্জ f। কারণ এই ফাংশনের ডোমেইন এটা যেহেতু এটার বিপরীত ফাংশন বের করা হয়েছে, মোটামুটি বিপরীত ফাংশনের কাছে চলে গেছে, বিপরীত ফাংশন যেহেতু বের করা হয়েছে, এটার ডোমেইন হবে মূল ফাংশনের রেঞ্জ আর কি, এইভাবে রেঞ্জ। বাট আমরা তো রেঞ্জ বার করতেছি, আমরা বিপরীত ফাংশন বের করতেছি। তো আমরা এই জায়গায় f of x এর মান কত ধরছিলাম, y। তার মানে f of x = যদি y হয়, তাহলে শুধু x = f ইনভার্স y লেখা যায় না, তাহলে x এর মান কত, f ইনভার্স y। তাহলে আমরা এখানে এই x এর জায়গায় যদি f ইনভার্স y বসাই দেই, তাহলে এটা 3 + 2y ডিভাইডেড বাই 3y - 1। বাট আমরা ফাংশনটা কিসের ছিল, y এর না x এর, x এর ছিল। তাহলে আমি এখানে বসাইতে পারি f ইনভার্স x = 3 + 2, এখানে যদি y এর জায়গায় x বসাইছি, তাহলে যত জায়গায় y আছে x বসাই দেবো, তাহলে -1। এটা হচ্ছে এটার বিপরীত ফাংশন। এখন আমাকে যদি বলে বিপরীত ফাংশন বের করো, অবশ্যই আমরা পারবো। তো ওইখান থেকে আমরা বিপরীত ফাংশনটা এটাই মূলত ওই y আকারে প্রকাশ করে দিয়েছি, এখান থেকেও ক্যালকুলেশন করা যায় ওই ডোমেন রেঞ্জের সময়। তাহলে এখন যদি আমাকে এই ফাংশনটা দিয়ে যদি বলে f ইনভার্স বের করো, কোনো ব্যাপার, এই ফাংশনটা দিয়ে যদি বলে, কিন্তু যদি বলে আমাকে f ইনভার্স 2 বের করো, তখন আমি কি করব, আমি আগে f ইনভার্স x বের করব, এবার এটার জায়গায় আমি 2 বসাই দেব, ইনভার্স 2 বসাই দেব। তাহলে এটা 3 + 2 * 2 ডিভাইডেড বাই 3 * 2 - 1, 4 আর 3 হচ্ছে 9, 9/5, ঠিক আছে। জাস্ট এটাই হচ্ছে আমাদের এটার মান। তো আমরা কি করব, এই জাতীয় বিপরীত ফাংশন বের করে এখানে একটা ম্যাথ দেওয়া আছে। তাহলে যে কোনো বিপরীত ফাংশন আশা করি আপনারা বের করতে পারবেন না। বিপরীত ফাংশনের জন্য যে শর্তগুলো আছে, এই শর্তগুলো ভালো করে দেখতে হবে, কোনগুলো বিপরীত ফাংশন। তাহলে অবশ্যই এটা এক এক হতে হবে, সেটা সার্বিক হতে হবে, তারপরে সেটা বিপরীত ফাংশন হবে। সার্বিক হবে কখন, যদি ডোমেইন রেঞ্জের সমান হয়। এক এক হবে কখন, একাধিক ডোমেইনের জন্য, ভিন্ন ভিন্ন ডোমেইনের জন্য কখনো ভিন্ন ভিন্ন রেঞ্জ থাকতে হবে। একই রেঞ্জ হয়ে গেলে এটা এক এক হবে না। তাহলে দুইটা শর্ত যদি একই সাথে মানে, তখন সেটা বিপরীত ফাংশন হবে। বিপরীত ফাংশনে আমরা নির্ণয় করাও শিখে ফেলছি f ইনভার্স। দেখেন প্রথমে 1 নাম্বার যে এমসিকিউটা, এটা কি দিছে আমাদের 1 নাম্বার যে এমসিকিউটা, f of x = 2x + 3 হলে f ইনভার্স x কত। তো আমি একটু শর্টকাট করেছি, y, f of x এর জায়গায় সরাসরি y বসাই দিছি। তো y বসাই দিলে, এটার জায়গায় যদি y বসাই দেই, তাইলে তো 2x + 3, তো আমি এই x এর মানটা বের করলে 3 টা দিকে গেলে y - 3, 2 দ্বারা ভাগ করে দিলে 2 চলে গেছে। তাহলে x এর জায়গায় আমি কত বসাইতে পারি, f of ইনভার্স y বসাইতে পারি। y এর জায়গায় আমি সরাসরি x বসাই দিচ্ছি, তাহলে y - 3 টা আবার x হয়ে যাবে। একটু শর্টকাট করেছি, যদি আপনারা বেসিকটা কনসেপ্টটা ভালো করে বুঝে থাকেন, তাহলে এখানে আপনি অবশ্যই পারবেন। f of ইনভার্স x কত, a টেন্ডস টু b ফাংশনের বিপরীত ফাংশনকে প্রকাশ করা হয় কত দ্বারা, f ইনভার্স b থেকে a পর্যন্ত, b থেকে a।
তার মানে এটাকে আমি f ইনভার্স a থেকে b, এই ফাংশনের বিপরীত ফাংশনটা এটা দিয়ে প্রকাশ করা হয়, এই কোনগুলো দিয়ে প্রকাশ করা হয় না। এটা যদি এখানে ওইটা ওইগুলো a b গুলো বলে দিত তখন আরেকটু স্মার্ট হয়ে যেত। f ইনভার্স 1, তার মানে তার আগে বিপরীত ফাংশনটা আমি বের করব। তার বিপরীত ফাংশনটা কত হয়, আমি যদি একটু শর্টকাট করি, যেমন এটার বিপরীত ফাংশনটা কত, এবার দেখেন এটার বিপরীত ফাংশনটা f of x মানে y লিখে ফেলি, x - 1 ডিভাইডেড বাই 2, আমার টার্গেট x এর মান বের করা, আর গুণন করলে x - 1 = 2y, যদি x এর মান বের করব তাহলে 2y + 1 হয়ে যাবে, যেহেতু x এর মান কত, x = f ইনভার্স y, কোথায় থেকে আসছিল, y f of x আমরা কত ধরছিলাম, y, তাহলে x = f ইনভার্স y, তাহলে এটাকে কত লেখা যায়, f ইনভার্স y = 2y + 1। তো আমাদের এখানে কি আছিল, এই আমার মূল ফাংশনটা কিসের, x এর, তো x বসাই দিলে বিপরীত ফাংশনটা চলে আসছে, ঠিক আছে, x বসাই দিলে এই x এর জায়গায় সব জায়গায় বিপরীত ফাংশন আসলো। এখন আমাকে যদি কত বলছে, f of ইনভার্স 1, তাহলে এই জাতীয় একটা এখানে দেওয়া আছে, আপনাকে যতটাই দেখ আপনি কি পারবেন না, ঠিকই এটার রেজাল্টটা। তার মানে দারুণ, এই জাতীয় যদি আমাকে অন্য প্রশ্ন দেয় আশা করি কি পারবেন না, ঠিক আছে। একটি ফাংশন এত বিপরীত ফাংশন বিদ্যমান থাকবে যখন ফাংশনটি কি হবে, একক হবে, ফাংশনটি সার্বিক হবে, অবশ্যই একক হইতে হবে, সার্বিক, উভয় সত্য হলেই অবশ্যই এই গ নাম্বারটাই সঠিক। দুইটাই যদি সত্য হয় তাইলে এই ফাংশনটার বিপরীত ফাংশন বিদ্যমান থাকবে। উভয় মিথ্যা হলে তার মানে এটা ভুল, মানে গ নাম্বারটাই সঠিক। শুধু ক আংশিক সঠিক, শুধু ক আংশিক সঠিক, এই গ নাম্বারটা হচ্ছে ফুল সঠিক। ইনভার্স ফাংশনের ডোমেইন কি হয়, ইনভার্স ফাংশন আমরা একটু আগে দেখছি, ইনভার্স ফাংশনের যে ডোমেইনটা আমরা নির্ণয় করছিলাম, এই জায়গায় আমরা ডোমেইনটা দেখাইছিলাম যে এই যে রেঞ্জ বের করছিলাম, এই যে রেঞ্জ বের করছিলাম, এই রেঞ্জ হচ্ছিল ইনভার্স ফাংশনের রেঞ্জ, আর ইনভার্স ফাংশনের ডোমেইন হিসাবে বের করছিলাম। এটা কিন্তু ইনভার্স যে ফাংশনটা তার ডোমেইন, কিন্তু ওই মূল ফাংশনটা, ওই যে মূল ফাংশনটা এটা কি ছিল, রেঞ্জ ছিল, তাহলে মূল ফাংশনের রেঞ্জ হয়, মূল ফাংশনের রেঞ্জ হয়, ঠিক আছে, মানে ইনভার্স ফাংশনের যে ডোমেইনটা সেটা মূল ফাংশনের কি হয়, রেঞ্জ হয়। এবং f of ইনভার্স f of x এর মান কত এটা মনে রাখবেন, f ইনভার্স f of x, মানে যদি দেখেন f ইনভার্স f of x, এই f আর এটা কাটা দিয়ে x থাকবে বা আগে পরে থাকতে পারে, ইনভার্সটা আগে আর এখানে ইনভার্সটা পরে, f ফাংশন যদি এরকম হয় তাহলে এটাকে x লেখা যায়। তাহলে এই জাতীয় আবার যদি এরকম আমাদের বিপরীত ফাংশনের ক্ষেত্রে কিন্তু এরকম ঝামেলা হয় মাঝে মাঝে আমাদের, বা ফাংশনের ক্ষেত্রে f of x এখানে আরেকটা ফাংশন দিয়ে এইভাবে দেয়, এটাকে বলা হয় সংযোজন ফাংশন আর কি, একটা ভিতরে ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন ঢুকে যায়। ধরেন আপনাকে এই f of x দিল ধরেন x + 2, আর আপনাকে g of x দিল কত, ধরেন শুধু x বা x স্কয়ার। তো এখন আপনাকে যখন এটা বের করতে বলছে, কোনটা বের করতে বলছে, g of x f of x, তো f of x এর মান যেহেতু এটা, তাহলে আমি g of এই x + 2 বসাই দিতে পারি, f of x এর মান এক্স্যাক্টলি বসাই দিলাম। এখন আমি জানি g of x এর মান x স্কয়ার, কিন্তু আমার কাছে g of x এর জায়গায় কিন্তু x + 2 আছে, সুতরাং এই যে g of x = g of x, আমি যদি এই x এর জায়গায়, আমি তো জানি g of x = x স্কয়ার, তাহলে এই x আমারটা কত ছিল, g of x + 2 ছিল x এর জায়গায়, তাহলে এখানে কত হয়ে যাবে, x + 2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে x + 2 হয়ে গেলে, x এর জায়গায় যদি x + 2 হয়ে যায় তাহলে এটা রেজাল্টটা কত হচ্ছে, x² + 4x + 4। বাট এই জায়গায় আমাকে যদি আবার কি বলতো, তারা আরো একটু ঝামেলা করতে পারতো, ধরেন g of f of x এই জায়গায় দিয়া এখানে 2 দিল, তাহলে বুঝতে হবে লাস্টে যে g of এটা পাইছি, আমি এটা কত পাইছি, এটা যেটা পাইছি এটা যে g of x + 2, g of x + 2 কি ছিল, এটা, তাই এই জায়গায় আমি আবার এই জায়গায়, মানে আমি মূল যে ফাংশনটা পাইছি f of x2 এটার মান এটা ছিল, এই 2 যখন বসাই দেবো, x এর জায়গায় 2 বসাই দেবো, 2² + 8 + 4, ঠিক আছে, 12 আর এটা 18 16 হয়ে যায়, ঠিক আছে। তাইলে এটার মান হবে এটা। তাইলে এই জাতীয় সংযোজন ফাংশন বা ফাংশন থেকে ফাংশনের যে কাজগুলো, ঠিক আছে। তারপরে আমাদের ধ্রুবক ফাংশন, কয়েকটা সংজ্ঞা আছে, এগুলো আপনারা বই থেকে দেখতে পারেন, তিলবাজে এগুলো দেয় নাই। তো আমাদের এই ক্ষেত্রে একটা অসুবিধা হবে, অন্য ফাংশনগুলো যদি চিনি, ধ্রুবক ফাংশন কি, তারপরে অবেদক ফাংশন কি, ঠিক আছে, যেন f of x = যদি x হয় অবেদক ফাংশন, ঠিক আছে। তো এরকম কিছু ফাংশন আছে বইয়ের মধ্যে, এগুলো আমরা যদি সংজ্ঞাগুলো যদি আমি পারি একটা ছোট ক্লাসে এই ফাংশনের এই ক্লাসগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে এখানে আজকের ক্লাসের মধ্যে আমরা কি করেছি, একক ফাংশন, সার্বিক ফাংশন এবং বিপরীত ফাংশন। আশা করি আপনাদের এই জাতীয় একটা একটা করে উদাহরণ দিয়েছি, যাতে আমাদের ভবিষ্যতে সিকিউ করতে গেলে বা স্টুডেন্টকে পড়াইতে গেলেও জানি আপনারা একদম বেসিক থেকে সার্বিক ফাংশন, একক ফাংশন এবং বিপরীত ফাংশনগুলো বুঝেন এবং করাইতে পারেন, ঠিক আছে। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই সমাপ্ত, ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।